জুলাইয়ের বিপ্লব বলে দেয় কেন তারা আপনাদের কথা শোনেনি। কজনে দেখেছেন, আপনারা এখানে অনেকেই আছেন, কজন দেখেছেন যে আপনারা আপনাদের বাচ্চাকে বারণ করেছিলেন বাইরে যেতে? শুনেছিল আপনার কথা? শুনেছিল? আপনার সন্তান সেদিন মাঠে গেছিল কিনা আমি জানি না। 8 বছরের বাচ্চা গেছে, 13 বছরের বাচ্চা গেছে, 14 বছরের বাচ্চা গুলিবিদ্ধ হয়েছে, 16 বছরের বাচ্চা অন্ধ হয়েছে, 17 বছরের বাচ্চা নিহত হয়েছে। এরপরে কি আর কিছু কথা বলার থাকে? তারা তাদের জীবন বেছে নেওয়ার ক্ষমতা রাখে, তারা দুঃসাহসী। হয়তো তাদের ম্যাচিউরিটিটা হয়নি, সেই ম্যাচিউরিটিটা তৈরি করার জন্য আমরা সবাই কাজ করি। কিন্তু আমাদের শিশু এই 2 মাসের ভেতরে তারা শিশুর থেকে এমন কিছু দেখে ফেলেছে এই দেশে, এই জীবনে, এই ছোট্ট জীবনে এমন কিছু দেখে ফেলেছে যে সে আর কোনোদিনও কোমলমতি শিশু এই শব্দটি আর গ্রহণ করবে না। কেন করবে না? আমরা যদি তাদেরকে কোমলমতি ডাকি, তারা আজকাল ক্ষুব্ধ হয়। কেন? আমরা তো তাদেরকে সেই সম্মানটুকুও দেইনি। তাদেরকে তো কোমলভাবে আমরা তাদেরকে জড়িয়ে ধরিনি। আমরা তো ভালোবেসে, তারা যে কোমল, তারা যে খুব নাজুক, এই কথা তো এই সমাজ ভুলে গেছিল। আমরা তাদেরকে সেই আদর স্নেহ সমাজের ভেতরে আমরা সেটা তৈরি করিনি। এই বাচ্চারা যদি আমাদের উপর ক্ষুব্ধ হয়, তাদের কারণ আছে ক্ষুব্ধ হওয়ার। কারণ তার পাশের তার বন্ধুটি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। সে প্রশ্ন করবে, তোমরা কোথায় ছিলে বাবা, তোমরা কোথায় ছিলে? কেন আমাদের এমন হলো? কতগুলো উদাহরণ আছে যেটা আমাদের হৃদয়ের গভীরে বিদ্ধ হয়ে যেন থাকে। কারণ আমরা কোনোদিনও 5 অগস্টের আগে ফিরে যেতে চাই না। যে অবমূল্যায়ন ঘটেছে, যে মূল্যবোধের স্খলন ঘটেছে, বলুন আমি সত্যি বলছি কিনা? আমরা অভিভাবকরা অনেক বড় অন্যায় করেছি। আমরা কিন্তু দেশটা চালাচ্ছি, আমাদের স্বামীরা চালাচ্ছে, আমাদের বোনরা চালাচ্ছে, উচ্চ পদস্থ কর্মকর্তা এই রাষ্ট্রের বিভিন্ন মহলে। আমরা সত্যকে সত্য বলিনি, আমরা মিথ্যাকে প্রতিবাদ করিনি, আমরা অন্যায় হয়েছে আমরা অন্যায়কে হতে দিয়েছি। যখন গুরুতর অন্যায় হয়েছে মুখ ফিরিয়ে থেকেছি যেন দেখতে না হয়, জিজ্ঞেস করলে যেন বলতে পারেন আমি তো আপা জানতাম না। না জানাটা অপরাধ, এটা কি জানেন? দায়িত্বে বসে না জানাটা চরম অপরাধ। আমরা বড়রা শিশুদেরকে কি শেখাবো যদি আমাদের নিজেদের ভেতরে কোনো নৈতিকতার বিকাশ না ঘটে? হয়তো অনেকে আর আপনারা ভাবছেন এই মহিলা কেন আমাদের বাচ্চাদের সামনে এই কথাগুলো বলছে, এই বাচ্চা তো আমাদের বাচ্চাদেরকে উস্কিয়ে দিচ্ছে। হয়তো ভাবছেন এটা, তাই না? সত্যের মুখোমুখি হতে হবে, এবং সত্যের মুখোমুখি না যদি দাঁড়ান তাহলে এই যে জেনারেশন জেন জি, আর আপনাদের ছোট্ট ছোট্ট শিশুরা কিন্তু জেন জির পরবর্তী প্রজন্ম, কিভাবে সামাল দেবেন তাদেরকে? পারবেন না। মিথ্যে কথা বলে মাথায় হাত বুলিয়ে পারবেন না। দিস ইজ দ্য ডিজিটাল এজ। কোনো তথ্য গোপন থাকে না। ছোট ছোট বাচ্চারা যে প্রশ্ন নিয়ে আপনার কাছে এসে আপনাকে জিজ্ঞেস করেন, আপনি বিব্রত হন। কেন হন বলেন তো? আপনি বিব্রত হন কারণ আপনার শিক্ষা আপনাকে ওই জায়গাটায় নিয়ে যায়নি। কিন্তু এই বাচ্চাদের শিক্ষা দাবি করে
যে তাদের অভিভাবকরা, তাদের টিচাররা তাদের প্রতিটি প্রশ্নের জবাব দেবে এবং আপনাদেরকে দিতে হবে। ইফ ইউ ডোন্ট, দেন ইউ লুজ। যে 13 বছরের বাচ্চাটা বাবা মা বলার পরেও লুকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, আর কোনোদিন ফিরল না, সেখানে যে শূন্যতাটা তৈরি হলো, এই শূন্যতাটা কিন্তু আমাদের ঘরে ঘরে তৈরি হবে যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে বুদ্ধিদীপ্ত জায়গার থেকে, জ্ঞানের জায়গার থেকে, সুন্দর মূল্যবোধের জায়গা থেকে যদি আপনি তাদেরকে অনুপ্রাণিত না করেন। আমাদের সমাজ এখন নানানভাবে নানান জনে নানান প্রশ্ন করছে। একটা ভেঙে যাওয়া সমাজে এটাকে গড়ে তোলার যে সময়টা লাগে, সেই সময়টাতে পৌঁছাতে এই ভাঙা, এই গড়া। আরেকটা কথা যেটা আমি আমার মন্ত্রণালয়ে আমি ভাগ করে নিয়েছি, আমার অনুভূতি আমি মনে করি আপনাদের সাথেও ভাগ করে নেওয়া উচিত। সেটা হচ্ছে এই ভাঙনটা কিন্তু আপনি করেননি, আমি করিনি, এই বাচ্চারা করেছে। এবং এই বাচ্চাদের সাথে বাচ্চারা যখন করবেই বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আপনি, আমি, আমরা সবাই দৌড়ে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি, যেন আমার বাচ্চাটা গুলিবিদ্ধ না হয়, যেন মারা না যায়। আমার বাচ্চাটা রোদে দগ্ধ হয়ে আন্দোলন করছে। 13, 14, 15, 16, 17, 18, 19 বছরের বাচ্চাগুলো, যাই আমি তাদেরকে কিছু পানি দিয়ে আসি। এবং আপনিও বুঝেছিলেন, আপনার হৃদয়ের গভীরে আপনিও বুঝেছিলেন যে কথাটা বাচ্চারা বলছে এটা ন্যায্য, এটা সত্য। ওরা যে সাহসটা দেখিয়েছে, আমাদের প্রজন্ম সেই সাহস দেখায়নি। আগামীতে আমরা অনেক কথাই বলা যায়, তার ভেতরে কয়েকটা জিনিস নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে। একটি হচ্ছে, একটি ভিন্ন রকমের সরকার। আমরা স্বল্পকালীন সময়ের জন্য, একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আমরা এসেছি। আমরা মনে করি আপনাদের ডাকেই এসেছি, আমাদের তরুণ সমাজের ডাকে এসেছি। ডক্টর ইউনূসকে এই আন্দোলনকারী তরুণরা ফোন করে বলেছিল, আমরা আপনাকে চাই, আপনি এসে হাল ধরেন। উনি তখন বলেছিলেন, তোমরা এত বড় আত্মত্যাগ করে ফেলেছ, আমার বয়স হয়েছে, আমি কতটুকু করতে পারবো, কদিন করতে পারবো জানি না, কিন্তু তোমরা যদি এত বড় আত্মত্যাগ করতে পারো, তাহলে আমিও পারি আমার শেষ জীবনে তোমাদের পাশে থাকতে। উনি রাজি হলেন। কিন্তু এসে এখানে যে ভাঙনটা দেখলাম, সেগুলো দু রকমের। এবং আপনাদের, দেখুন, আমরা বাঙালিরা যেমন খুব ইমোশনাল, আমরা যেমন তীব্র প্রতিবাদ করতে জানি, আমাদের ইতিহাস প্রতিবাদের ইতিহাস, আমাদের ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস, ঠিক তেমনি আমরা ধৈর্য হারা হয়ে আবার অন্যায়ের কোলে ঢলে পড়ি। 71 আমি দেখেছি, 2024 দেখেছি, এবং আমাদের 71-এর পরও আমরা খুব ভালোভাবে আমাদের বাচ্চাদের পুনর্বাসন করতে পারিনি। সেদিনও আমাদের অর্থ সংকট ছিল এবং একটি বিধ্বস্ত ভেঙে যাওয়া দেশ ছিল। সেদিন শত্রু ছিল বাইরের শত্রু। আজকে যখন আমরা হাল ধরছি 2024 সালে, আমরা একটা ভেঙে যাওয়া দেশকে পাচ্ছি। আমাদের হাতে আমাদের রেভিনিউ নেই, আমাদের অর্থ নেই, আমাদেরকে সাদা কাগজের উপরে নতুন করে শুরু করতে হচ্ছে। এবং এই শুরুটা যে করব, যারা বিগত দিনের মূল্যবোধগুলোকে পচিয়ে দিয়ে আছেন, তারা তো এখনো আমাদের চারপাশে আছেন। এই বাচ্চারা একটা যুদ্ধ করেছে বলেই, বা আমাদের জনতা একটা যুদ্ধ করেছে বলেই তারা কি সব ধুয়ে মুছে শেষ করে দিয়েছে? না, করে দেয়নি। সবাই কি চাইছে যে আমরা সফলভাবে এগিয়ে যাই? সবাই চাইছে না।
কিন্তু আপনাদেরকে আমি বলতে চাই যেহেতু আপনাদেরকে আমি এখানে পাচ্ছি, ধৈর্য একটু ধরতে হবে এবং সম্মান একটু মানুষকে দিতে হবে। হুটহাট করে মানুষকে নানান রকম বিশ্লেষণ দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করাটা এটা কিন্তু ভালো সংস্কৃতি নয়।